হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর 219 পাতায় যে 10 নম্বর স্কুলটা আছে সেই স্কুলের সলিউশান নিয়ে। ঠিক আছে, তো এই যে ষষ্ঠ শ্রেণীর 10 নম্বর স্কুল যেটা আছে 219 পাতায়, আর সেটাই আমরা সলিউশান করব। ঠিক আছে, এবং তোমরা প্রত্যেকটা স্কুলের সলিউশান পেতে আমাদের যে প্লেলিস্ট আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করছোই, সেটা তো তোমরা করবেই, এবং লাইক কমেন্ট তো করছোই। এছাড়াও তোমরা কিন্তু আমাদের যে চ্যানেলের মধ্যে যখন প্লেলিস্ট করা আছে বা তোমাদের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই প্লেলিস্টটা তোমাদের ফোনে সেভ করে রাখতে পারো। সুবিধা কী আছে এই প্লেলিস্টে? এই প্লেলিস্টের সুবিধা হচ্ছে তোমরা প্রত্যেকটা স্কুল ওখানে একই জায়গায় পেয়ে যাচ্ছ। সুন্দর করে গুছিয়ে আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যা অন্য কোনো চ্যানেল খুব একটা করতে দেখিনি কখনো আমি। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা বলে করে না, তাই তোমাদের জন্য কিন্তু এটা আমি করে দিলাম। অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে সুবিধা হয় অনেক, তাই। তো চলো 10 নম্বর স্কুলে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের কোশ্চেনগুলো আমরা করব। তো প্রথম কোশ্চেন বলছে মার্বেল হল এক প্রকার পরিবর্তিত শিলা যা তৈরি হয় চুনাপাথর থেকে। ঠিক আছে, লোহা ধাতুর প্রধান আকরিক কী? লোহার আকরিক হচ্ছে হিমাটাইট। ঠিক আছে, হিমাটাইট। জীবাশ্ম শব্দটি এসেছে দুটি শব্দ জীব আর অশ্ব থেকে, কিন্তু অশ্ব কথার অর্থ কী? অশ্ব কথার অর্থ হচ্ছে পাহাড়। ঠিক আছে, কিন্তু অশ্ব কথার অর্থ হচ্ছে পাহাড়। ঠিক আছে, এই পাহাড় বলছে কেন, পাথর। বলছে প্রদত্ত কোন যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি কি? যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হচ্ছে কাঠ। ঠিক আছে, দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায়, দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পাই। ঠিক আছে, আমরা কী পাই? বেগ। এছাড়া আলোর তীব্রতা পরিমাপক একক কী? একক হচ্ছে ক্যান্ডেলা। বলছে গতিশীল বস্তুর, তারপরে কোশ্চেন কী বলছে দেখো, বলছে গতিশীল অবস্থায় কোনো বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য আছে তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি কিন্তু কাইনেটিক এনার্জি। ঠিক আছে, বলছে তারাবাজি চালানো হলে শক্তির যে রূপান্তর ঘটবে কী হবে? রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। প্রদত্ত যেটি সঠিক সেটি কি? বল বাই দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল। এখানে অ্যাকচুয়ালি সঠিক কোনটা বলো তো? চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তরল প্রবাহের ঠিক হয়, তরল প্রবাহ ঠিক হয় যেটি দিয়ে, সেটা কি? তরলের কিন্তু উচ্চতা দিয়ে। ঠিক আছে, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠতে সারা দেহ থেকে কার্বন অক্সাইডযুক্ত রক্ত আছে সেটি কি? সেটি কিন্তু আমাদের ডান অলিন্দ। সেটা কী হবে? ডান অলিন্দ। আর তারপরটা কী বলছে? বাম ফুসফুস আর ডান ফুসফুস যথাক্রমে যে কটি খণ্ডে বিভক্ত সেটি কি? সেটি হচ্ছে 2 ও 3। 2 ও 3 খণ্ডে বিভক্ত। পিতলে কী কী দিয়ে তৈরি হয়? পিতল তৈরি হয় তামা দস্তা দিয়ে। কি বলছে? তামা দস্তা দিয়ে কিন্তু পিতল তৈরি হয়, তামা ও দস্তা দিয়ে। বলছে সিএনজির প্রণাম কি? কম্প্রেসড, আমি এখন ইংলিশে লিখছি, আগের স্কুলেও ছিল এটা, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, সময় কাকে বলে? হ্যাঁ, সময় কাকে বলে? খুব ভালো একটা কোশ্চেন। সময় কাকে বলে দেখে নাও, সময় কাকে বলে? কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে তাকে আমরা সময় বলি। ঠিক আছে, কোনো দুটি ঘটনার মাঝের যে পার্থক্য, সময়ে যতক্ষণের পার্থক্য থাকে। ওদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? অক্সিনোমিটার। অক্সানোমিটার। ঠিক আছে, এর সাথে বলের একক কী? এর সাথে বলের একক হচ্ছে নিউটন। এর সাথে বলের একক কী হবে? নিউটন। পোড়া চুন চুনের সঙ্গে জল মেশালে, পোড়া চুনের সঙ্গে জল মেশালে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বলছে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। কী হবে? রাসায়নিক শক্তি কী হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তোমরা জানো প্রচুর তাপ উৎপন্ন হয় ওই বিক্রিয়াটা হলে, তাই তো। তারপরে বলেছে কোনো তরলের দুই স্থানে যদি চাপের কম বেশি থাকে তাহলে কী করবে? তরল প্রবাহিত হবে। লেখো, বা তরল প্রবাহিত হবে। তরল প্রবাহিত হবে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত বাড়বে চাপ তত কমবে। একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? 206টি। বলছে পেশিবন্ধনী বা টেন্ডনের কাজ কী? পেশিবন্ধনী বা টেন্ডনের কাজ তোমরা 263 কথায় রায়মার্টিনের মানবেতেও পেতে পারো। আর তোমরা যদি মনে করো তোমরা তোমার টেক্সট বুক থেকে দেখবে, তাহলে টেন্ডনের বা পেশিবন্ধনীর কাজ হচ্ছে এই যে, বলছে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করা। পেশির সঙ্গে হাড়কে যুক্ত করা, এটি পেশি এটা দিয়েই হাড়কে টেনে রাখে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে ম্যাগমা লাভার মধ্যে সম্পর্ক কী? ম্যাগমা লাভার মধ্যে সম্পর্ক বলতে গেলে আগে দেখতে হবে ম্যাগমা লাভার সংজ্ঞাটা কী বলছিল। ওই সংজ্ঞাটা হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক। ওকে, যে
ম্যাগমায় কিন্তু যখন পাহাড়ের ভিতরে থাকবে তখন ম্যাগমার গলিত যে তরল ধাতু তাকে আমরা ম্যাগমা বলছি, এবং পাহাড়ের বাইরে বেরিয়ে এলে তাকে আমরা বলছি লাভা। ব্যাস এটুকুই পার্থক্য। তাও তোমরা দেখে নাও কী দেওয়া আছে বইতে একবার, যে এখান থেকে এই অবধি বলবা ম্যাগমার সংজ্ঞা আর এখান থেকে এই অবধি বলবা লাভার সংজ্ঞা, এবং এটাই কিন্তু ওদের মধ্যে সম্পর্ক, কিন্তু এটা এইটুকুই লিখতে হবে, আর কিছু নেই সম্পর্ক, কোনো সূত্র ফুত্র না কিন্তু এখানে। বলছে প্রাকৃতিক গ্যাসের দুটি উদাহরণ দাও। প্রাকৃতিক গ্যাসের দুটি উদাহরণ কী হতে পারে? প্রাকৃতিক গ্যাসের দুটি ব্যবহার দেখে নাও। এখানে দেওয়া আছে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, যাতে বিভিন্ন শিল্পে যেমন লোহা ইস্পাত শিল্প বা সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়। এছাড়াও বাসের বা গাড়ির জ্বালানো রূপেও কিন্তু সিএনজি বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়া আরও অনেকগুলো আছে, তোমার বাড়িতে দেখে নিও। ঠিক আছে, তো এটা আমি বলে দিলাম। পেজ নাম্বার 125, এটা কত পেজে আছে? পেজ নাম্বার হচ্ছে 125 পাতায় আছে রায়মার্টিনের বইতে। ঠিক আছে, ওর কাকে বলে? ওর মানে হচ্ছে আকরিক। ঠিক আছে, ওর কাকে বলে দেখে নাও সংজ্ঞাটা। ঠিক আছে, ওর বা ধাতুর আকরিককে ওর বলা হয়। উদাহরণ দাও। এই যে খনিজ থেকে ধাতুকে সস্তা এবং সহজে বের করা সম্ভব তাকে আকরিক বলা হয় বা ওর বলা হয়, যেমন লোহার আকরিক হেমাটাইট। ঠিক আছে, এটা হচ্ছে 57 পেজ টেক্সট বুকের। তারপর বলছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে দেখে নাও। তোমাদের এটা পেজ নাম্বার 66-এ আছে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এসআইতে ভরের একক কী দেখে নাও। আন্তর্জাতিক প্রমাণ মিটার এখান থেকে এফডি বললে হয়ে যাবে। ঠিক আছে, আগেও দেখিয়েছি এটা। তারপরে বলেছে সৌরদিন বলতে কী বোঝো? সৌরদিন বলতে কী বোঝো দেখে নাও। এই যে সৌরদিন বা এক সৌরদিন, এখান থেকে বলতে হবে এই দিনের বেলায় যখন জানালা দিয়ে রোদ এসে পড়ে মেঝেতে, প্রথম মেঝেতে পড়ছে, তখন আবার পরের দিন ওই জানালা দিয়ে যদি একই মেঝের উপর দিয়ে সূর্য আলো এসে পড়ে, এই সময়ের ব্যবধান তাকে এক সৌরদিন বা সৌরদিন বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলি, যে ভরের এসআইতে ভরের একক কী বলছে? কেজি হবে। আর তড়িৎ প্রবাহের মাত্রার একক কী? অ্যাম্পিয়ার হবে। অ্যাম্পিয়ার বা এ দিয়ে লেখা হয়, আগেটা কেজি ছিল। আর বলছে প্রাথমিক ও লব্ধরাশি কাকে বলা হয়? প্রাথমিক বেগের একক কী? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড লিখে দিলাম। আর বলছে প্রাথমিক আর লব্ধরাশি কাকে বলা হয়? প্রাথমিক আর লব্ধরাশি তোমাদের বইতে আছে, এখন প্রথম দিকেই আছে, দেখে নাও। এই যে প্রাথমিক রাশি এবং লব্ধরাশির সংজ্ঞা দেওয়া আছে তোমাদের বইতেই, দেখে নাও ভালো করে এটা। ঠিক আছে, প্রাথমিক রাশি এবং লব্ধরাশির সংজ্ঞা। ঠিক আছে, এ দেওয়া আছে এখান থেকে এ অবধি আর এখান থেকে এ অবধি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে লিন্ডেম্যান 10% সূত্রটি লেখো। টপিক লেভেল বলতে কী বোঝো? তো তোমরা 95 পাতায় পেয়ে যাবে। এই যে লিন্ডেম্যান 10% সূত্র হচ্ছে এই যে দেওয়া আছে। আর বলছে টপিক লেভেল কাকে বলে, এটা আগের পাতায় দেওয়া আছে। ঠিক আছে, এইটা দেওয়া আছে টপিক লেভেল কাকে বলে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কী বলছে? জলবিদ্যুৎ শক্তিতে সূর্যের ভূমিকাই সব থেকে বেশি। তাই তো, জলবিদ্যুৎ তৈরিতে সূর্যের ভূমিকা সব থেকে বেশি। তো এটা তোমরা পেয়ে যাবে কিন্তু মানে বইতে 184 পাতায়। এই যে দেওয়া আছে যে জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা নেয় হচ্ছে সূর্য, ব্যাখ্যা করো। এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমার লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে? অনবীকরণযোগ্য শক্তির বলতে কী বোঝো? ঠিক আছে, আর কি বলেছে? একটি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। তা তোমরা পেয়ে যাবে 96 পাতায়। অনবীকরণযোগ্য শক্তি কারা? বলছে যে শক্তির উৎস খুব দ্রুতই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে তাকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তির উৎস, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এইগুলো। আর বলছে নবীকরণযোগ্য শক্তির উৎস উদাহরণগুলো কী কী আছে? সৌরশক্তি, বায়ুশক্তি, জলবায়ু শক্তি, জৈব শক্তি, এগুলো সবই কিন্তু তোমার কিসের উদাহরণ? এই সবই কিন্তু তোমাদের যে হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উদাহরণ হলো। বার্নৌলির নীতিটি লেখো। বার্নৌলির নীতি হচ্ছে 104 পাতায় আছে। বার্নৌলির নীতিটি লেখো, 104 পাতায় আছে। এই যে কোনো তরল বা গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে তরল বা গ্যাসের গতিবেগ বেশি সে স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কী হয়? চাপ কিন্তু কম হয়। এটা কিন্তু বার্নৌলির নীতি। ঠিক আছে, তারপরে তোকে বলেছে যে 1 পাস্কেল সমান কত কিলো পাস্কেল? 1 পাস্কেল সমান 1 কিলো পাস্কেল। ঠিক আছে, বলছে বল আর সকেট সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। বল আর সকেট সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও বল আর সকেট সন্ধি কাকে বলে উদাহরণ সহ। উদাহরণ বলতে বল আর সকেট সন্ধি দেখা যায় কাঁধে আর কোমরে, এবং এই পুরোটা মুখস্থ করলে খুব ভালো হয় একদম এই পর্যন্ত। ঠিক আছে, বল আর সকেট সন্ধি সম্পর্কে পুরোটা মুখস্থ করবে। তারপরে বলেছে যে এখানে একটা প্রশ্ন বাদ চলে গেছে, নদীবাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? এই নদীবাঁধের তলদেশ চওড়া হয় কেন তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রত্যেকটা স্কুলে কিন্তু এই কোশ্চেনটা আছে। 212 পাতার এই যে উত্তরটা 212 পাতার তোমরা একবার লিখে নিলে তোমাদের কিন্তু বারবার লিখতে হবে না। নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন, এখান থেকে এই অবধি সবটা কিন্তু তোমাদের লিখতে হবে, মনে থাকবে।
আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলেছে, মাছ চ্যাপ্টা হয় কেন না কী দিয়েছে দেখো, বলেছে যে কোনো মাছের দেহ চ্যাপ্টা হয় কেন, তাই তো ওকে দেখো না মাছের দেহ কেন চ্যাপ্টা, এখানে লেখা আছে, এই জায়গাটা পুরোটা লিখতে হবে, এই যে এখান থেকে এই অবধি পুরোটা কিন্তু লিখতে হবে, মাছের দেহ চ্যাপ্টা হয় কেন বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন কী বলেছে, বল সরসন্ধি তো বলা হয়ে গেছে, পেশির দুটি সমস্যা লেখে ঈষৎ সচল অস্থিসন্ধির নাম কি, তো এই 128 পাতায় লেখা আছে পেশির দুটি সমস্যা, তো ওটাই বলে তোমরা দেখে নাও যে পেশির সমস্যা অনেকগুলো দেওয়া আছে বইতে, ঠিক আছে, পেশির সমস্যা দেওয়া আছে যে 1 2 3টে কারণ দেওয়া আছে, ভালো করে এটা দেখে নেবে। আর কি দেখবে, আর দেখবে হচ্ছে এটি ঈষৎ সচল অস্থিসন্ধির নাম, ঈষৎ সচল অস্থিসন্ধির নাম হচ্ছে কঙ্কাল, কি উত্তর হবে, কঙ্কাল হবে। ঠিক আছে, আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে তোমার ওজন 42 কেজি, উচ্চতা 4 ফুট হলে দেহবল সূচক সূত্রের মাধ্যমে তোমার দেহের দেহবল সূচক কত হবে। তো আমি একটু আগে হচ্ছে আমাদের বইতে এটা দেখে নাও, 132 পাতায় আছে, আমাদের বলেছে 42 কেজি, আর এখানে দেওয়া আছে আমাদের বইতে কত দেওয়া আছে 42 আর 4 ফুট, এখানে দেওয়া আছে 40 কেজি, ঠিক আছে, আর দেওয়া আছে 4 ফুট, 4 ফুটটা একই থাকছে, শুধু অন্য জায়গায় 42-এর জায়গায় 40 লিখবে, কী লিখবে 42-এর জায়গায় 40, তাহলে 40-এর জায়গায় 42 লিখবে, তাহলে 42/1.22 বা 22 তার স্কোয়ার, ঠিক আছে, মানে ওর উত্তর কত হবে, প্রায় 25-এর কাছাকাছি উত্তর আসবে, ঠিক আছে, প্রায় 25-এর কাছাকাছি উত্তর, কিন্তু ওই 25 বলছে 26-এর থেকে একটু বড়ো হবে হয়তো, ঠিক আছে মানটা। তো যাই হোক, এটা তোমাদের উত্তর আসবে, তোমরা দেখে নেবে এখানে, ঠিক আছে, একই রকমভাবে করবে, একই রকমভাবে করতে হবে, জাস্ট 42-কে 1.22 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, দেহবল সূচকের মান বেরিয়ে যাবে। এই ছিল আমাদের 10 নম্বর স্কুল কমপ্লিট। তোমরা এবার যেটা করবে সেটা হচ্ছে 11 নম্বর স্কুল, 12 নম্বর স্কুল, 13 নম্বর এবং 14 নম্বর, 15 নম্বর, এই 5টে স্কুল বাকি আছে, এটা আমরা নেক্সট দিন পর মানে প্রত্যেকটা দিন পর তোমাদের স্কুলগুলো যেমন চলে আসে এইভাবেই চলে আসবে, ঠিক আছে। তোমরা শুধুমাত্র প্লেলিস্টটা নিজেদের ফোনে অবশ্যই সেভ করে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো অবশ্যই করবে, বন্ধুদের জানাবে, তোমার যেসব খুব ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে অবশ্যই জানাবে এই চ্যানেলের কথা, এই চ্যানেলের লিঙ্কটা তাদের কাছে পাঠিয়ে দেবে, তারা যাতে বাড়িতে দেখতে পারে। ওকে, তো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ক্লাসে।